হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তোমাদের যে পার্ট ক্লাসগুলো চলছিল অর্থাৎ 99+ শিফটের যে ক্লাস, আজকে আমরা আলোচনা করব 17 সেকেন্ড শিফটের যে আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্ন উত্তর। তোমরা জানো যে আর কয়েকদিন মাত্র দেরি রয়েছে, যেখানে তোমাদের গ্রুপ ডির যে ভ্যাকেন্সি, অনেকটাই ভ্যাকেন্সি আমরা এক্সপেক্ট করছি, সেই ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ হবে। তার জন্য বিগত বছরের যে কঠিন, যে টাফ সায়েন্সের প্রশ্ন এসেছিল, যেটা দেখার পর সবাই অবাক হয়ে গেছিল, এবং শুধুমাত্র বাংলায় আমি সেগুলো, এমনকি তোমরা অনেক হিন্দি চ্যানেলেও এই ধরনের ক্লাস পাবে না যেখানে প্রত্যেকটা শিফট এরকম পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে এক্সপ্লেন করা হয়েছে, সেগুলো হয়তো পাবে না। তো তার জন্য আমি তোমাদের এই শিফট গুলো করাচ্ছি। তোমরা অবশ্যই ক্লাসগুলোকে দেখো, এনজয় করো, এবং অবশ্যই ক্লাসটি ভালো লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে তুমি সমস্ত নোটিফিকেশন পেয়ে যাও। এই ক্লাসগুলো শুধুমাত্র গ্রুপ ডি নয়, টেকনিশিয়ান, এনটিপিসি, এলপি, জেই এবং আরপিএফ, রেলের যে প্রত্যেকটা এক্সাম হবে তার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার কাছে আজকের ক্লাসটা তোমরা পুরো দেখবে, এবং দেখার পর যদি তোমাদের মনে হয় যে আমার কাছে তোমরা ব্যাচ নেবে, অর্থাৎ আমার কাছে তোমরা 365 দিন পড়বে বা সবসময় একটা পড়াশোনা শুরু করবে, যেই ব্যাচটা ভ্যালিডিটি রয়েছে 1 ইয়ার এবং প্রাইস রয়েছে 999 টাকা ওয়ান টাইম, এবং এখানে এত কিছু করানো হবে আমার কাছে। এখনই এএলপির আমার ফার্স্ট ব্যাচ এএলপির ছিল, তো এএলপির প্রায় 170 জন মতো আমার ব্যাচ কমপ্লিট করে পরীক্ষা দিতে যাচ্ছে। তো তাদের অনেকেই তোমরা লাইভ যখন আমি ক্লাস করি সেখানে দেখতে পাও, তারা খুব কন্টিনিউয়াসলি উত্তর করতে পারছে। তো সেরকমই তোমরা যদি এই ব্যাচে ইনক্লুডেড হতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? নেক্সট দেখো, প্রথম প্রশ্ন আমাদের চলে এসেছে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, প্রথম প্রশ্ন বলছে যে যখন আলো একটি প্রিজমের মধ্য দিয়ে যায় তখন আলোর প্রতিসরণ ঘটে কয়বার। ভালো করে বোঝো। মনে করো এই হচ্ছে আমাদের একটা প্রিজম, এই হচ্ছে প্রিজম, প্রিজমের মধ্য দিয়ে প্রথমে আলো প্রবেশ করলো এবং তারপর আলো বেরোলো। তাহলে আমাকে প্রথম কথা বলো, এই যে প্রথম মনে করো বায়ু, তাহলে বায়ু মাধ্যম থেকে প্রথম কোথায় গেল? কাঁচ মাধ্যমে গেল। একটা কাঁচের যদি প্রিজম হয়, তার মানে কি প্রথমবার যখন আলোটা এন্টার করলো, এই যে এন্টার করছে, যখন এন্টার করছে এইভাবে, তাহলে তখন কি হচ্ছে না, তখন আলোটা কি হচ্ছে, প্রথমে আলোটা কি হচ্ছে না, আলোটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ কাঁচ মাধ্যম, বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে যাচ্ছে, বা আমরা বলতে পারি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। এবার দেখো আলোটা যে ঢুকলো, ঢোকার পর তোমার বেরোবে, বেরোনোর সময় কি হচ্ছে, বেরোনোর সময় দেখো এই যে কাঁচের প্রিজম থেকে বা ঘন মাধ্যম থেকে কিন্তু লঘু মাধ্যমে বেরোচ্ছে। তার মানে কবার প্রতিসরণ হলো ভাই? দুবার প্রতিসরণ হলো। প্রথমে কোথায় গেল? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, বায়ু থেকে কাঁচের মধ্যে গেল, তারপর কাঁচ থেকে আবার ফের বায়ুর মধ্যে গেল, অর্থাৎ দুইবার প্রতিসরণ ঘটলো। তাহলে আমরা কি বলবো? দুইবার প্রতিসরণ ঘটে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 17 সেপ্টেম্বর শিফট 2 এর প্রশ্ন, 17 সেপ্টেম্বর শিফট 2 এর প্রশ্ন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। খুব ভালো একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। আগে বুঝবে বিষয়টা, বিষয়টা বোঝার আছে। দেখো দুটো কয়েল বিবেচনা করতে বলেছে। মনে করো এইরকম একটা কয়েল, কয়েল বিবেচনা করতে বলেছে। কয়েল, এইরকম একটা কয়েল আর এইরকম একটা কয়েল, দুটো কয়েলের কথা বলেছে। এবার কি বলেছে? দুটো কয়েল বিবেচনা করুন। মনে করো এটা এ আর বি। এ বি এর চেয়ে বেশি সংখ্যক বাঁক নিয়ে একে অপরের অক্ষীয়ভাবে দূরে রাখা হয়। এই যে অক্ষীয়ভাবে দূরে রাখা হয়েছে, দেখো একটা অক্ষ, সেই অক্ষীয়ভাবে দূরে রাখা হয়েছে, কিন্তু এর বাঁকের সংখ্যা বি এর তুলনায় বেশি। কয়েল এ একটি ব্যাটারি এবং একটি সুইচের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, একটা ব্যাটারি, এটা মনে করো একটা সুইচ, এটা মনে করো একটা ব্যাটারি, ব্যাটারির সঙ্গে যুক্ত আছে কয়েল এটা। খুব ভালো কথা। বি একটি গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত থাকে। বি একটা গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত থাকে। গ্যালভানোমিটার কি করে? না, গ্যালভানোমিটার তোমাকে দেখাবে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা এই কয়েলটার মধ্য দিয়ে, এবং সেটা ডিফ্লেক্ট যখন হবে তখন বুঝতে পারবো যে কোন দিক দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের গতির যে অভিমুখ, সেই অভিমুখটা গ্যালভানোমিটারটা দেখায়। ওকে ভাই, তাহলে বি একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত। সার্কিট চালু বা বন্ধ করার সময় কয়েল এর মধ্য দিয়ে একটি ডিসি কারেন্ট প্রবাহিত হয়। তাহলে কয়েল এর মধ্য দিয়ে, মনে করো এই দিকটা যদি হয়, তাহলে কয়েল এর মধ্য দিয়ে একটা ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে, ডিসি কারেন্ট। তারপর কয়েল বি এর সাথে সংযুক্ত গ্যালভানোমিটারের বিচ্যুতি বাড়ানো যেতে পারে কয়েল বি এর কোর ড্যাশ ঘুরিয়ে দিয়ে, অর্থাৎ কোরের মধ্যে ড্যাশ ঘুরিয়ে দিয়ে নয়, ড্যাশ ঢুকিয়ে দিয়ে বা এন্টার করে। ঠিক আছে, দেখো আমাকে একটা কথা বলো, এই যেখানে যদি কারেন্ট ইনডিউসড হয়, তার মানে এখানে যদি কারেন্ট তুমি চালনা করো, এই দুটো কয়েল যদি অক্ষীয় ভাবে থাকে, তাহলে এখানে ভালো করে বুঝবে, এখানে কারেন্টটা যাওয়ার সাথে সাথে এখানকার যে ম্যাগনেটিক ফিল্ড ছিল বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, সেগুলো চেঞ্জ হবে। আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যখনই চেঞ্জ হবে তখনই এখানে কি হবে? এখানে কারেন্ট ইনডিউস হবে, এই কয়েলে কারেন্ট ইনডিউস হবে, এবং এখানে আমরা ডিফ্লেকশন দেখতে পাবো গ্যালভানোমিটারে। কিন্তু এখানে আর একটা কথা বলেছে। কি কথা বলেছে?
বলেছে বি এর সাথে যুক্ত গ্যালভানোমিটার বিচ্যুতি বাড়াবো বা ডিফ্লেকশন বাড়াবো। ডিফ্লেকশন বাড়াবো মানে কি? ডিফ্লেকশন বাড়াবো মানে হচ্ছে মানে এখানে এমন কি করলে এর যে ডিফ্লেকশন এর ডিফ্লেকশন বাড়বে। তারপর ডিফ্লেকশন বাড়বে মানে কি? এখানে কারেন্টটা বেশি পরিমাণ ইনডিউসড হবে। এখানে কারেন্টটা বেশি পরিমাণ ইনডিউসড হবে। তাহলে এখানে কারেন্ট বেশি পরিমাণ ইনডিউসড করার জন্য আমাকে কি করতে হবে? এখানে এমন একটা ম্যাটেরিয়াল আমাকে ঢোকাতে হবে যেটা কিন্তু চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তাহলে কি হবে? তাহলে যখনই এরকম একটা জিনিস ঢুকিয়ে দেবো, তাহলে এখানে যতবার কারেন্ট ইনডিউস হবে, এখানে কিন্তু মানে এখানে যতবার আমি কারেন্ট পাঠাবো, এখানে তো ইনডিউস হবে না, এখানে ব্যাটারির মাধ্যমে কারেন্ট আমি সংযোগ করব, ততবার কিন্তু এখানে বেশি পরিমাণ কারেন্ট ইনডিউস হবে। তাহলে দেখো এখানে কাঠের রড বলেছে, কাঠের রডকে কি চুম্বক আকর্ষণ করে? উত্তর হচ্ছে না। কাঁচের রড কেউ করে না, ইবোনাইট দণ্ড কেউ করে না। তাহলে সঠিক উত্তর কি হবে? লোহার রড। কেন? কারণ কাঁচা লোহার রড যদি ওর মধ্যে বিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ এইখানটা যদি কাঁচা লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? যখনই তুমি এখানে কারেন্টটা পাঠাবে, তখনই কি হবে? এটা অনেক তাড়াতাড়ি ইনডিউসড কারেন্ট উৎপন্ন করবে, অনেকটা বেশি পরিমাণে ইনডিউসড কারেন্ট করবে। আর যত বেশি পরিমাণে ইনডিউসড কারেন্ট এখানে উৎপন্ন হবে, তত এই গ্যালভানোমিটার ডিফ্লেকশনটা তত বেশি হবে। ক্লিয়ার হয়েছে কি? উত্তর হচ্ছে ইয়েস স্যার। এই ধরনের কনসেপ্ট তোমরা কোথায় পাবে? তোমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে অনেক সুন্দরভাবে কনসেপ্ট পাবে। এবং ম্যাগনেটিজম চ্যাপ্টারে আমি কিন্তু এনসিইআরটি এক্সাম্পলার যে বইটা, ওটাও কিন্তু কমপ্লিট করে তোমাদের ইউটিউবে ফ্রিতে দেওয়া রয়েছে। তুমি যদি ফান্ডামেন্টাল ক্লাস চাও, অর্থাৎ পুরো পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয় বুঝতে চাও, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদের পেইড ব্যাচ নিতে পারো। পেইড ব্যাচের প্রমোশন যদি বলো করছি, আমি দেখো খুব বেশি প্রমোশন করি না, বাট তোমাদের প্রচুর পরিমাণ ক্লাসেস নিয়ে আসি ফ্রি, এবং তার সাথে সাথে এটা বলি। ঠিক আছে, চলো 3 নম্বর প্রশ্ন, এটা ইংলিশ ভার্সনটা দেওয়া রয়েছে, দেখে নিতে। 3 নম্বর বলছে কার্বন ড্যাশ কারণে ক্যাটিনেশন প্রপার্টি প্রদর্শন করে। প্রথম বলছে ছোট আকার এবং কার্বন কার্বন বন্ধনের দুর্বল শক্তি। প্রথম কথা হচ্ছে ছোট আকার তো একদম ঠিকঠাক রয়েছে, কার্বনের আকারটা অনেকটাই ছোট, কারণ কার্বনের যে অ্যাটমিক নাম্বার কত? 6, তার মানে 2 এবং 4, লাস্ট ককে 4টা রয়েছে, তার মানে বুঝতেই পারছো আকারটা অনেকটা কি হবে? ছোট হবে। কিন্তু কার্বন কার্বনের দুর্বল শক্তি হলে কিন্তু কখনোই ক্যাটিনেশন প্রপার্টি প্রদর্শন করতে পারতো না। কেন বলছি? ধরো ক্যাটিনেশন মানে কি? ক্যাটিনেশন মানে কার্বন কার্বন যুক্ত হয়ে একটা বৃহৎ শৃঙ্খল তৈরি করা। দেখো লজিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করো। ক্যাটিনেশন মানে কি? কার্বনের, এই যে কার্বনের 4টে করে হাত রয়েছে, এরকম কার্বন প্রচুর পরিমাণ যৌগের সঙ্গে মানে মৌলের সঙ্গে যুক্ত হয়ে বিরাট পরিমাণে যৌগ উৎপন্ন করতে পারে। তাহলে আমাকে একটা সিম্পলি কথা বলো, তখনই এতগুলো কার্বন একসঙ্গে লেগে থাকতে পারবে, তাহলে ওদের মধ্যে বন্ড যে শক্তিটা যদি বেশি হয়, আমি আমি অনেকগুলো বন্ধুর সঙ্গে সম্পর্ক তখনই রাখতে পারবো যদি আমার মনের শক্তি বেশি হয়, যদি আমার পয়সার শক্তি বেশি হয়, তখনই তো আমার চারপাশে প্রচুর পরিমাণ বন্ধু থাকবে, নাহলে আমার একটা থেকে দুটো বন্ধু থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কার্বনের মধ্যে শক্তিটা বা বন্ধন শক্তিটা অনেকটা বেশি। আর যেহেতু বেশি, বা ওই যে বন্ড গুলোকে যে কার্বন কার্বনের সঙ্গে বন্ড কিভাবে গঠিত, ওই যে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে গঠিত বা সমযোজী বন্ধনের মাধ্যমে, তার ফলে কি হয়? ওই যে ইলেকট্রন গুলোকে একে অপরের সাথে প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করে, আর বন্ধন শক্তিটা বেশি বলেই দীর্ঘ একটা শৃঙ্খল গঠন করতে পারে বা বিরাট একটা শৃঙ্খল গঠন করতে পারে। ঠিক আছে, তার মানে দুর্বল শক্তি যেখানে যেখানে লেখা রয়েছে সেগুলো তুমি কেটে দাও। এবার এখানে কি বলেছে? 3 নম্বর বলেছে ছোট আকার, ডেফিনেটলি ছোট আকার, এবং কার্বন কার্বনের মধ্যে বৃহত্তর শক্তি বা অনেকটা বড় শক্তি। ইয়েস, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। এবার এখানে বলেছে বড় আকার বৃহত্তর শক্তি, না বড় আকার না, ছোট আকার। ছোট আকার এবং বড় শক্তি, দেখো আকার যদি বড় হতো এবং বৃহত্তর যদি শক্তি হতো, তাহলে আলটিমেট পরপর কি হতো? শক্তিটা কমে যেত, বা ওর সঙ্গে যে আদার মৌলগুলো যোগ হচ্ছে সেগুলোর পরিমাণ এতটাই বড় হয়ে যেত স্ট্রাকচার, যে শক্তি কমে যেত। তার মানে কি হচ্ছে? যত ছোট হবে তত ওটা যুক্ত হয়ে কি হবে? বড় জিনিস গঠন করতে বেশি সুবিধা হবে। মনে রাখবে, তুমি যখন পুঁতির মালা করো, দেখবে যত ছোট পুঁতি হয় বা যত ছোট এরকম ছোট 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 পুঁতি হয়, তত কি হয়? তত কিন্তু অনেকটা বেশি পরিমাণ ওটা কিন্তু পুঁতি দিয়ে মালা গঠিত হতে পারে। তার মানে যত ছোট হবে ও তো তত বড় শৃঙ্খল গঠন করতে পারবে। আমার কথাটা কি বুঝতে পারছো? যত ছোট হবে তত বেশি শৃঙ্খল গঠন করবে, এবং ওর মধ্যে যে শক্তিটা, এদের মধ্যে যে শক্তিটা, সেই বন এনার্জিটাকেও বেশি পরিমাণ হতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, এবং এটা ডাইরেক্ট তোমাদের যে এনসিইআরটি কার্বন এন্ড ইটস কম্পাউন্ড ক্লাস 10, সেখানে কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করা রয়েছে। 4 নম্বর, আচ্ছা 4 নম্বর প্রশ্ন গায়েব হয়ে গেল নাকি? 1 2 3 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত প্রক্রিয়াটি কিসের উদাহরণ? এল Fe2O3 Al2O3 Fe। দেখো বুঝতেই পারছো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, এখানে দেখো অক্সিজেন, এই যে অ্যালুমিনিয়াম থেকে অক্সিজেনের কোনো ব্যাপার নেই, হাইড্রোজেনের কোনো ব্যাপার নেই, তাহলে জারণ বিজারণ আমি কেটে দিলাম।
দেখো যখন একটা এলিমেন্ট তোমাদের বহুবার বলেছি, পরীক্ষা তোমাদের এলপি 25 তারিখ থেকে, তার আগে আরো একবার বলে দিচ্ছি, এলিমেন্টের সঙ্গে যখন কম্পাউন্ডের রিয়াকশন হবে তখন কি হবে, তখন একটা কম্পাউন্ড উৎপন্ন হবে, এবং একটা এলিমেন্ট উৎপন্ন হবে, তখন এটাকে কি বলছি, সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বা কি বলবো, শুধু প্রতিস্থাপন আমরা বলবো। কিন্তু যখন দুটো কম্পাউন্ড থাকবে আরো একটা কম্পাউন্ড থাকবে, তাদের যখন বিক্রিয়া করে দুটো কম্পাউন্ড আলাদা আলাদা কম্পাউন্ড উৎপন্ন করবে, এবং মেনলি হয় কিসের মাধ্যমে, আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে যখন হবে, তখন সেটাকে আমি বলবো কি, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। বলবো। কিন্তু এখানে দেখো একটা এলিমেন্ট, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা এলিমেন্ট, কারণ সিঙ্গেল অ্যাটম নিয়ে গঠিত, তার সঙ্গে একটা কম্পাউন্ড কেন, একটা আয়রন একটা অক্সিজেন আলাদা আলাদা অ্যাটম নিয়ে গঠিত, তাহলে একটা এলিমেন্ট মানে একটা মৌল এবং একটা যৌগ দুটোর যখন রিয়াকশন হচ্ছে, তখন এই ধরনের বিক্রিয়াগুলোকে আমি প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আরো একটা জিনিস দেখো, এই যে অ্যালুমিনিয়াম কিন্তু আয়রনের থেকে অনেকটা উপরে অবস্থিত, যেহেতু অ্যালুমিনিয়াম আয়রনের থেকে উপরে অবস্থিত, তাই অ্যালুমিনিয়াম কি করছে, আয়রনটাকে এখানে হাঁটিয়ে দিচ্ছে এবং Al2O3 উৎপন্ন। ক্লিয়ার করতে পেরেছি কি, বলবে ইয়েস। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নিম্নলিখিত জৈব যৌগগুলিকে তাদের স্ফুটনাঙ্কের ক্রমবর্ধমান ক্রমানুসারে, স্ফুটনাঙ্ক বলেছে, গলনাঙ্ক বলেনি। এটা আমাদের ডাইরেক্ট এনসিইআরটি তে রয়েছে এবং সেটা কার্বন অ্যান্ড কম্পাউন্ড চ্যাপ্টারে তোমাদের বহুবার বলেছি, সেটা তোমরা দেখো। প্রথমে দেখো মিথেন, মনে রাখবে মিথেনের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক দুটোই হচ্ছে সব থেকে কম, তাহলে মিথেন একদম সবার প্রথমে হওয়ার কথা, অপশন নাম্বার 1 রয়েছে, অপশন নাম্বার 4 রয়েছে। তারপরে দেখো 111 স্ফুটনাঙ্কটা দেখবে 111, এবং তারপর কত রয়েছে 351, কার, ইথানল, CH3CH2OH বা C2H5OH। তাহলে দেখো 351, কিন্তু না, তার আগে দেখো 334 ক্লোরোফর্ম রয়েছে, তার মানে এটার পর এটা হবে, ক্লোরোফর্ম হবে। দেখো এই যে ক্লোরোফর্ম, তার মানে কি এখানেও ক্লোরোফর্ম রয়েছে, ঠিক আছে। তারপরে কি হবে, তারপর হবে ইথানল, CH3CH2OH, তার মানে এই যে দেখো ইথানল হবে, অর্থাৎ অপশন নাম্বার 4 কারেক্ট। এবং তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তার মানে প্রথমে কার হবে, প্রথমে সব থেকে কম স্ফুটনাঙ্ক হচ্ছে মিথেনের, তারপরে কার, তারপর হচ্ছে CH3Cl, এবং সব থেকে বেশি হচ্ছে CH3COH। অর্থাৎ এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, প্রথম কথা হচ্ছে এখান থেকে ডেটা চাইতে পারে যে ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক কত, তুমি বলবে 334 কেলভিন। এই ডেটাগুলো কিসে দেওয়া রয়েছে, ডেটাগুলো হচ্ছে টেম্পারেচারের যে এসআই ইউনিট, হচ্ছে কেলভিন, এই প্রত্যেকটা ডেটা কিন্তু কেলভিনে দেওয়া রয়েছে। অনেকগুলো প্রশ্ন হবে এখান থেকে। প্রথম প্রশ্ন করবে যে ক্লোরোফর্ম বা ইথানল বা মিথেন বা অ্যাসিটিক অ্যাসিডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বলো, প্রত্যেকটা মনে রাখলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এদের মধ্যে সব থেকে, এই অপশনস গুলো দিয়ে দেবে, অপশনস গুলো দিয়ে তোমাকে জানতে চাইবে এদের মধ্যে সব থেকে কম স্ফুটনাঙ্কের যে যৌগটি, তার নাম কি। সেটা হচ্ছে মিথেন, CH4। সব থেকে কম স্ফুটনাঙ্ক, সব থেকে কম গলনাঙ্ক। সব থেকে বেশি স্ফুটনাঙ্ক, সব থেকে বেশি গলনাঙ্কের নাম কি হবে, তখন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো তোমাকে কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে এবং সাজাতেও দিতে পারে, যেটা এইখানটা দিয়েছে। এবার তোমাকে গলনাঙ্ক দিয়ে সাজাতে দিতে পারে, গলনাঙ্ক দিয়ে সাজাতে দিলে কিন্তু একটু অন্যরকম হবে। দেখো গলনাঙ্ক দিয়ে সাজাতে গেলে কিন্তু মিথেন হবে, তারপর ইথানল হবে, তারপর ক্লোরোফর্ম হবে, এবং তারপর অ্যাসিটিক অ্যাসিড হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো স্ফুটনাঙ্ক কিন্তু ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক কিন্তু ইথানলের থেকে কম, তো এই জায়গাটা একটু তোমরা মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, 7 নম্বর প্রশ্নে। প্রথম মাসিক প্রবাহ বয়স সন্ধিকালে শুরু হয় এবং একে বলা হয়, এটা আমি তোমাদের আগেও আলোচনা করেছি। দেখো তোমাদের যত দিন যাচ্ছে, যত শিফট ওয়াইজ ক্লাস এগোচ্ছে, তত কিন্তু প্রশ্ন কমনের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো ডিম্বস্ফোটন বলা হয় না, মেনস্ট্রুয়েশন বলা হয়। মেনস্ট্রুয়েশন এই মাসিক প্রবাহের যে ইংলিশ নাম, এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন বা মেনস্ট্রুয়েশন সাইকেল। মনোপজ কখন বলা হয়, যখন তোমাদের মহিলাদের মূলত 50 বছর বয়সে কি হয়, টোটাল যে মেনস্ট্রুয়াল সাইকেলটা বা এই যে মাসিক চক্রটা, এই মাসিক চক্রটা টোটালি বন্ধ হয়ে যায়। মাসিক চক্রটা কি হয়, টোটালি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এই যে মাসিক চক্রটা বন্ধ হয়ে যায়, তখন তাকে বলা হয় মনোপজ। আর মোনার্ক কাকে বলা হয়, মোনার্ক বলা হচ্ছে যখন এটা শুরু হচ্ছে একদম ফার্স্ট, তখন তাকে বলা হয় মোনার্ক। সাধারণত 9 থেকে 10 বছর, ডিউরিং পিবার্টি অফ ওমেন, 9 থেকে 10 বছর বয়সে এটা শুরু হয়। ফার্স্ট যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা শুরু হচ্ছে, তখন এটাকে মোনার্ক বলা হয়। অনেকে মনোপজটা জানো, কিন্তু মোনার্কটা জানো না, নোট ডাউন করে নাও, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কেন গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করা হয় থাকে? গর্ভনিরোধক পদ্ধতি কেন ব্যবহার করা হয় থাকে? এই যে বিভিন্ন গর্ভনিরোধক পদ্ধতি, কন্ডমস রয়েছে, কপার টি রয়েছে, ট্যাবলেটস রয়েছে, হরমোনাল থেরাপি রয়েছে, টিউবিকেটামি রয়েছে, ভাস্কেটামি রয়েছে, অর্থাৎ পার্মানেন্টলি যেটা গর্ভনিরোধক করা সেটা রয়েছে, অনেকগুলো পদ্ধতি রয়েছে। কেন? কারণ গর্ভনিরোধক করা হয় অবাঞ্ছিত যে গর্ভাবস্থা সেটা যাতে না হয়,
অর্থাৎ কেউ চায়নি তার বাচ্চা এসে গেছে, ঠিক আছে, সঙ্গম করার জন্য, তো সেটা যাতে না হয় তাহলে কি হবে, পপুলেশন বৃদ্ধি পাবে। সেটা যাতে না হয় তাই জন্য করা হয়। রক্তচাপ কমাতে করা হয় না, ক্লান্তি কাটিয়ে উঠতে করা হয় না, ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে করা হয় না, গর্ভাবস্থায় রাতে। সঠিক উত্তর হবে গর্ভাবস্থায় রাতে। এবার হ্যাঁ, এবার যদি তোমাকে বলা হতো যে কন্ডম আরো কি কি উপকার করতে পারে, কন্ডোমের উপকারিতা দিক, তো সেটা গর্ভাবস্থা প্লাস মানে বিভিন্ন যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে সেটাকে প্রতিরোধ করতে ব্যবহার করা হয়, দুটোতেই হবে। কিন্তু যেহেতু টোটাল গর্ভনিরোধক পদ্ধতি বলা আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে গর্ভাবস্থায় না। এটা সবাই পারবে, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। 9 নম্বর প্রশ্ন বলেছে এক্স একটা মৌল, এক্স মৌলর বাইরের সেলে মানে একদম লাস্ট যে সেলটা, সেখানে 7টা ইলেকট্রন রয়েছে। আধুনিক পরমাণবিক গ্রুপটি নির্বাচন করুন কোনটার সাথে এটা অন্তর্গত। প্রথম কথা হচ্ছে ভালো করে বোঝো, প্রথম যে অপশন, যদি তুমি এগুলো না জেনে যদি অপশন এলিমিনেটও করো, তাহলে প্রথম কথা বোঝো যে 18 নম্বর গ্রুপ তো কখনোই অ্যান্সার হবে না। তুমি বলবে কেন স্যার? কারণ 18 নম্বর গ্রুপে যারা আছে, হিলিয়ামকে বাদ দিলে প্রত্যেকটা শেষে কিন্তু 8টা ইলেকট্রন মাস থাকে, মানে 8 বা তার যে মানে একদম যে একটা সেলে যতগুলো বেশি সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেই ইলেকট্রনটা লাস্ট থাকবে, ঠিক আছে। তো হাইড্রোজেন, হিলিয়াম, এখানটা প্রত্যেকের কিন্তু লাস্ট যে সেলের যে ইলেকট্রন সেটা কিন্তু আলাদা আলাদা হবে, কিন্তু দেখো মানে একই হবে কিন্তু 8টা হবে, মানে অষ্টক পূর্তি হবে, ঠিক আছে। কিন্তু দেখো 17তম যে গ্রুপটা রয়েছে, 17তম গ্রুপে কে রয়েছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা রয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে একটা গ্রুপের লাস্ট কক্ষের যে ইলেকট্রন, একটা গ্রুপের লাস্ট কক্ষের ইলেকট্রন বা যেটাকে ভ্যালেন্সি ইলেকট্রন বলে, সেটা কিন্তু ইকুয়াল নাম্বার হয়। আমি আবার বলছি, একটা গ্রুপের লাস্ট কক্ষের ইলেকট্রন, সেই ইলেকট্রন নাম্বার যেটাকে আমরা ভ্যালেন্সি ইলেকট্রন বলছি, সেটা ইকুয়াল থাকে। যেমন দেখো ফ্লোরিনের নাম্বার কত? ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17। তুমি ভাগ করো, 2, তারপরে কত হবে? 2 আর 7, ঠিক আছে। আচ্ছা 17 ভাগ করো, কত হবে? 2, 8, 7। দেখো বাইরের সেলে কিন্তু 7টা করে ইলেকট্রন, ঠিক আছে। তার মানে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটা কত নম্বর গ্রুপে রয়েছে? 17 নম্বর গ্রুপে। তাহলে 17 উইল বি রাইট অ্যান্সার। ওকে, তো এইটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। অর্থাৎ 17 নম্বরে যতজনই থাকুক না কেন, ব্রোমিন, আয়োডিনও তুমি যদি করো, লাস্ট কক্ষে 7টা ইলেকট্রনই বেরোবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? উত্তর যদি ক্লিয়ার হয়ে থাকে একটা কমেন্ট করে জানাতে পারো, স্যার আপনার ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং বুঝতে পারছি। পরীক্ষা এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্ন তোমাদের। একটি পদার্থকে রেডক্স বিক্রিয়া কখন বিজারণ বলা হবে? বিজারণ কখন বলা হবে? এটা তো খুবই ইজি। বিজারণ তখনই বলা হবে যদি সে হাইড্রোজেন লাভ করে অথবা অক্সিজেন হারায়। আর জারণ কখন বলা হবে? উল্টোটা, যদি সে হাইড্রোজেন হারায় অথবা অক্সিজেন লাভ করে। হাইড্রোজেন হারায় অথবা অক্সিজেন লাভ করে সেটা হচ্ছে জারণ, আর হাইড্রোজেন লাভ করে বা অক্সিজেন হারায় সেটা হচ্ছে বিজারণ। সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্কের কিডনিতে প্রাথমিক পরিশ্রমণ দৈনিক পার 180 লিটার হয়। এই স্টেটমেন্টটাও তোমরা মনে রাখবে, মানে প্রশ্নটা দিয়েছে বাট এটা কখনো উত্তরে চলে আসতে পারে যে একজন সাধারণ সুস্থ প্রাপ্তবয়স্কের মধ্যে কিডনিতে প্রাথমিক পরিশ্রমণ দৈনিক কত লিটার মূত্র উৎপন্ন হয়, চলে আসতে পারে। তো প্রকৃতপক্ষে নির্গত যে ভলিউম, অর্থাৎ আমাদের দেহ থেকে দৈনিক কত পরিমাণ মূত্র নির্গত হয়, কি মনে রাখবে না? দৈনিক মনে রাখবে 1 থেকে 2 লিটার। এই ডেটাটা তোমাদের কিন্তু এনসিইআরটি তে রয়েছে, 2 থেকে 3 লিটার বা 2 লিটার থেকে 3.5 লিটার, এইগুলো একদম বলবে না। একদম এনসিইআরটি এক্সাক্ট ডেটা মনে রাখবে, কারণ এটা তোমাদের রেলওয়ে কিন্তু এইগুলোকে সঠিকভাবে নেবে। ক্লিয়ার করতে পেরেছি? বিভিন্ন ডেটাগুলো যখন তোমরা দেখবে, সেই ডেটাগুলো বাংলা বইতে, বেঙ্গলি বোর্ড বা অন্যান্য টেক্সট বুক যেগুলো মার্কেটে রেলের জন্য ঘোরে, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া থাকতে পারে। কিন্তু আমি তোমাদের বলছি, যখনই ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়া থাকবে, তোমরা এনসিইআরটির ওই পার্টিকুলার চ্যাপ্টারটা ডাউনলোড করে নেবে ইন্টারনেট থেকে, সেখান থেকে দেখে নেবে ওই ডেটাটা কি রয়েছে এবং ওই ডেটাটাকেই তোমরা মনে রাখবে। ওকে, নেক্সট। মৌমাছির হুলের কারণে ব্যথা থেকে মুক্তি পেতে নিচের কোন রাসায়নিক প্রয়োগ করা? তো প্রথমে আমাদের জানতে হবে যে মৌমাছি যে হুলটা দেয়, ওই হুলের ফলে আমাদের ব্যথা কেন লাগে, সেই জায়গাটা যদি আমি বুঝে যাই তাহলে বলতে পারবো যে এদের মধ্যে কোনটা সেই ব্যথাটা নিবারণ করতে পারে। না, প্রথম কথা হচ্ছে মৌমাছি যখন হুল দিয়ে আমাদের শরীরে ফুটে দেয়, তখন ব্যথা লাগে একটাই কারণে, কারণ আমাদের শরীরের নির্দিষ্ট একটা পিএইচ রয়েছে, নির্দিষ্ট একটা পিএইচে আমাদের শরীর কাজ করে। তো যখনই হুল ফুটে দিল, তখনই কি করলো, একটা অ্যাসিড দিয়ে দেয় আমাদের শরীরে। আর অ্যাসিডের মধ্যে পিএইচটা অনেকটা বেশি, আর যেহেতু অ্যাসিডের মধ্যে পিএইচটা অনেকটা বেশি থাকে, তার জন্য আমাদের কি হয়, ওই জায়গাটা জ্বালা জ্বালা করে বা যন্ত্রণা করে। তাহলে দেখো অ্যাসিডের মধ্যে পিএইচ বেশি, পিএইচ বেশি ইন দ্য সেন্স কি, মানে পিএইচটা কম, মানে পিএইচটা কমে যায় আর কি। পিএইচটা বেশি ইন দ্য সেন্স, আমি মানে কি বলবো, করতে গিয়ে বলে দিচ্ছি, অ্যাসিডটা বেশি বলতে গিয়ে পিএইচটা কম মানে কি, এখানে তোমরা জানো যে পিএইচ 7 নিউট্রাল, তাহলে যত এই দিকে যাবো পিএইচ বেশি, তত কি হবে, বেসিক, এবং যত এই দিকে যাব তত কি হবে, পিএইচ কম, 0 থেকে 14 পর্যন্ত স্কেলটা। তো এইবার কি হচ্ছে, যখনই ওই অ্যাসিডটা তোমার শরীরের মধ্যে দিয়ে দিচ্ছে, তখন তোমার
যার যন্ত্রণা হচ্ছে, তাহলে তোমাকে যদি অ্যাসিড দিয়ে দেয়, তোমার পিএইচটা কি হয়ে গেছে, কমে গেছে, মনে করো 1.2 হয়ে গেছে তোমার পিএইচ। এবার শরীরটা কাজ করে ভালো, ধরো 7.4 বা 7.3, এই সমস্ত জায়গায় শরীরটা ভালো করে কাজ করে। তাহলে তোমায় কি একটা বেসিক প্রয়োগ করতে হবে, বেসিক প্রয়োগ করলে কি হবে, ওটা নিউট্রাল হয়ে এই জায়গাটা তোমার পিএইচটা চলে আসবে এবং তোমার যন্ত্রণা কমে যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বেসিক নয়, Na2CO3 চলবে না, CaSO4 চলবে না, কে দেবো, খাওয়ার সোডা। এক্স্যাক্টলি, খাওয়ার সোডা খানিকটা দিয়ে দিলে তোমার ব্যথা কিন্তু কমে যাবে। এটা তোমরা মনে রাখবে, বাড়িতে অ্যাপ্লাই করবে। বিচুটি পাতার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। না, বিচুটি পাতার ক্ষেত্রে একটা গাছ আছে, গাছটার নাম ভুলে যাচ্ছি, সেই গাছটা দেওয়া হয়। ঠিক আছে, দেখো এখানে তোমাদের এনসিইআরটি তে এক্স্যাক্টলি লেখা রয়েছে, প্রাণী এবং উদ্ভিদের দ্বারা রাসায়নিক পদার্থের প্রয়োগ থেকে আত্মরক্ষা। তুমি কি কখনো মৌমাছি দ্বারা দংশিত হয়েছো? মৌমাছিটির হুলে একটি অম্ল ছাড়ে, যার কারণে ব্যথা এবং জ্বালা তৈরি হয়। দংশিত জায়গায় বেকিং সোডা, এই যে এক্স্যাক্টলি লেখা রয়েছে, বেকিং সোডা বা খাবার সোডার মতো মৃদু ক্ষারক লাগালে আরাম পাওয়া যায়। এবং বিচুটি পাতা সুচালো লোমে মিথানোইক অ্যাসিড ছেড়ে যায়, ফলে জ্বালা সৃষ্টি হয়। বিচুটি পাতা কি ছাড়ে? মিথানোইক অ্যাসিড। বিচুটি পাতাকে নিটিল নিটিল বলা হয়, নিটিল লিফ, নিটিল লিফ, নিটিল লিফ বলা হয়। এটাও তোমরা মনে রাখবে, কারণ অনেক সময় বিচুটি পাতা না বলে নিটিল বলে দিতে পারে, তখন কিন্তু ভুল করে ফেলতে পারো। তাহলে এখানে সঠিক উত্তর কি, বেকিং সোডা বা বেকিং পাউডার, মানে বেকিং সোডা বলা হয় বা খাওয়া সোডা, বেকিং পাউডারটা কিন্তু আলাদা জিনিস। বেকিং সোডার সঙ্গে টার্টারিক অ্যাসিড মেশাবো, বেকিং পাউডার হবে। ওকে, নেক্সট। 13 নম্বর প্রশ্ন বলে পেসি ক্র্যাম্পের কারণ কি? এটা বহুবার তোমাদের বলেছি, এক্সক্লুসিভ ক্লাসগুলোতে এটা তোমাদের বুঝিয়েছি যে পেসির ক্র্যাম্প কেন হয়, কারণ অক্সিজেনের যখন অভাব হয় তখন কি হয় না, সেখানে অবাধ শোষণ ঘটে। অবাধ শোষণের ফলে কি হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা কি করে না, পেশিতে ব্যথা বা ক্র্যাম্পের সৃষ্টি করে। ঠিক আছে, পেশিতে অক্সিজেন সরবরাহের অপর্যাপ্ততা, শরীরের ক্লান্তি, দুর্বলতা, রক্তে কম গ্লুকোজের মাত্রা না, পেশিতে অক্সিজেনের সরবরাহের অপর্যাপ্ততা। ঠিক আছে, নিচের কোন অংশটি মূত্রথলি এবং কিডনিকে সংযুক্ত করে? দেখো, এই যদি আমাদের কিডনি হয়, এই যদি আমাদের কিডনি হয়, তো এইখান থেকে কি হয়, এইখান থেকে দুটো এরকম নল বেরিয়ে আছে, যেটা আমাদের কি করে, মূত্রথলিকে সংযুক্ত করে। তো এই যে দুটো নল, এই দুটো নলের নাম কি? এই দুটো নলের নাম হচ্ছে গোবিনি, বা ইংলিশে কি বলা হয়, ইউরেটার বলা হয়, ইউরেটার। ঠিক আছে, আর এইটাকে বলা হয় ইউরেথ্রা। এই দুটো জিনিস মনে রাখবে, ইউরেথ্রা মানে হচ্ছে মূত্রনলী বা মূত্রনালী। কেন বলছি, আপনি বলছেন স্যার এগুলো তো পরীক্ষায় বাংলায় থাকবে। অনেক সময় দেখা গেছে যে এইখানে যেরকম বাংলা করে দিয়ে দিয়েছে না, মানে ইংলিশটাকে বাংলায় লিখে দিয়েছে, অনেক সময় তোমাদের পরীক্ষা হলেও তাই লিখে দেয়, ইংলিশটাকে বাংলায় লিখে দেয়, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই গোবিনীকে বলা হয় ইউরেটার, আর মূত্রনালীকে বলা হয় ইউরেথ্রা। এই দুটো জিনিস তোমরা জেনে যাও। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কি যাবে, কিডনির সাথে মূত্রথলি, কিডনির সাথে মূত্রথলি কানেক্ট করছে কে, গোবিনী বা ইউরেটার। দেখো এখানে দেওয়া রয়েছে তোমাদের, এই যে ব্লেডার মানে হচ্ছে মূত্রথলি, এটাও মনে রাখবে। ইউরেথ্রা মানে মূত্রনালী, ইউরেটার, ইউরেটার মানে কি, ইউরেটার মানে হচ্ছে, ইউরেটার মানে হচ্ছে কি, ইউরেটার মানে হচ্ছে গোবিনী। রেনাল ভেন, অ্যাওর্টা, এটা হচ্ছে অ্যাওর্টার, এটা হচ্ছে ভেনা কাভা, এটা বলেছি তোমাদের, এটা হচ্ছে মহাশিরা, আর এটা হচ্ছে কি, অ্যাওর্টা। কিডনি, রেনাল আর্টারি। ওকে, কিছু শহর এবং শহরে কিছু পৌরসভা দ্বারা বিভিন্ন রঙের ডাস্টবিন ব্যবহার করা হয়। তোমরা দেখেছো লাল কালারের ডাস্টবিন হয়, নীল কালারের ডাস্টবিন হয়, সবুজ কালারের ডাস্টবিন হয়, 3-4 রকমের ডাস্টবিন হয়। তো মেনলি আমরা নীল এবং লালটাই বেশি ইউজ করতে দেখি। গ্যাস সংগ্রহের জন্য নীল ব্যবহার করা হয়। তো একটু দেখে নাও, মনে রাখবে এই 3 রকমের যে ডাস্টবিন, এটা মনে রাখবে আমাদের ব্যবহৃত হয়। প্রথম কথা লাল, লাল মানে কি, রেড, রেড মানে নন বায়োডিগ্রেডেবল, মানে ধরো প্লাস্টিক হয়ে গেল, বিভিন্ন বোতল হয়ে গেল, মূলত প্লাস্টিক যেগুলো নন বায়োডিগ্রেডেবল হয়েছে, অর্থাৎ বিপজ্জনক, এই জন্য রেড। মনে রাখবে প্লাস্টিক হচ্ছে বিপজ্জনক, তো বিপজ্জনক বোঝাতে রেডটাকে, রেড কালার মার্ক থাকে। ঠিক আছে, আচ্ছা সবুজ, সবুজে কি হয়, এটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ঠিক আছে, আর নীলে কি হয়, নীলে কিন্তু নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, অর্থাৎ ড্রাই এন্ড নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। ঠিক আছে, তো এখানে কি হবে, দেখো এখানে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে এই যে ড্রাই এবং নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট দিয়েছে না, এইটা কিন্তু অনেক সময় আমাদের এখানে কিন্তু উল্টো করা হয়। আমাদের এখানে কিন্তু পুনঃব্যবহার যোগ্যটাকে কিন্তু নীলে করা হয়। এই যে নীলটা বলেছে চিকিৎসা, মানে কি বলবো, যে ডাস্টবিনে যেটা করেছে সেটা কিন্তু আমাদের নীলটার মধ্যে পুনর্ব্যবহার যোগ্যটা করা হয়। ঠিক আছে, পুনঃব্যবহার যোগ্য বর্জ্য করে, এটা মনে রাখবে, নীলের মধ্যে কিন্তু পুনঃব্যবহার বর্জ্য, তোমরা এটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও। তোমরা মনে রাখবে যে নীলটার মধ্যে, নীলের মধ্যে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, লালের মধ্যে নন বায়োডিগ্রেডেবল, এই দুটো মনে রেখো জাস্ট। এটা কিন্তু এনসিইআরটি তে তোমাদের বলা রয়েছে, একদম এনসিইআরটি তে। এই পিকচারটা যদিও এনসিইআরটি থেকে নেওয়া নয়, তাই এখানে উল্টো পাল্টা বলেছে, বাট তোমরা এটা মনে রাখবে, অপশন নাম্বার 3। ওকে, 16 নম্বর প্রশ্ন, 40 ওহম রেজিস্ট্যান্সের একটি বৈদ্যুতিক বাল্ব এবং 10 ওহম রেজিস্ট্যান্সের একটি কন্ডাক্টর একটি 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে, সার্কিটের মোড রোধ। একদম ইজি। তাহলে 40 ওহমের রেজিস্ট্যান্সের বৈদ্যুতিক বাল্ব, বাল্ব আর 10 ওহমের রেজিস্ট্যান্সের একটি কন্ডাক্টর,
তাহলে 10 যুক্ত 40 সঠিক উত্তর কি হয়ে যাবে? 50 ওহম হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 50 ওহমের টোটাল কি হচ্ছে না, 50 ওহমের একটা টোটাল রোধ আমরা এখানে পাবো। সঠিক উত্তর কি হবে? 50 ওহম। আর নেক্সট 17 নম্বর কি বলছে দেখো প্রশ্নে। প্রশ্নে বলছে একটি উত্তল আয়নার প্রধান ফোকাস অবস্থিত। উত্তল আয়না মানে কি? এই যে একটা উত্তল আয়না, তো এর যে প্রধান ফোকাসটা কোথায় অবস্থিত? এইটা আয়নার সম্মুখ ভাগ, এইটা আয়নার সম্মুখ ভাগ, এটা আয়নার পেছন ভাগ। যখনই সম্মুখ এবং পেছন দেওয়া থাকবে তখন উপর নিচটা কেটে দেবে, কারণ উপর নিচটা এখানে ইম্পর্টেন্ট নয়। উপর নিচে ইম্পর্টেন্ট নয়, অক্ষেতেই অবস্থা থাকে, নিচে এই অক্ষের মধ্যেই অবস্থা থাকে। উপর বা নিচ কি হবে? উপর এবং নিচে তো আমরা ছবিটা গঠিত হয়, ছবিটা নিচে এবং ওপরে গঠিত হয়, কিন্তু প্রধান অক্ষের ওপরে প্রধান অক্ষের নিচে না, প্রধান অক্ষেই রয়েছে ফোকাসটা। এই দুটো জিনিস কিন্তু ভুল হবে, অনেকে প্রধান অক্ষের ওপরে করে দেবে। ওপরে মানে কি? এটা প্রধান অক্ষ হলে এইখানে ফোকাস গঠিত হয় না, প্রধান অক্ষের ওপরে মানে প্রধান অক্ষের জাস্ট মাঝখানে গঠিত হয়, প্রধান অক্ষের এইখানটা। কিন্তু অ্যাকচুয়াল উত্তর হবে আয়নার পেছন। এটা কি? এটা পেছন। তো এটা যদি একটা উত্তল দর্পণ হয়, এখানে কোথায় গঠিত হয়? ফোকাসটা এখানে গঠিত হয়, ফোকাস আয়নার পেছনে হচ্ছে সঠিক। নেক্সট, মানুষের পাকস্থলী কোন অ্যাসিড তৈরি করে? বলার দরকারই নেই, HCl অ্যাসিড তৈরি করে। নেক্সট, একটি অবতল আয়না, যেটা কত নম্বর প্রশ্ন গেল? 19 নম্বর প্রশ্ন। একটা অবতল আয়না দ্বারা উৎপাদিত বিবর্ধন হচ্ছে -2, কিন্তু এটা হ্যাঁ পাওয়া যায় যখন 1 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে মেরু থেকে একটি উপযুক্ত দূরত্বে স্থাপন করা। এখানে ছবিটির উচ্চতা, অর্থাৎ দেখো এখানে এখানে কি বলেছে? একটা অবতল আয়না বলেছে, অবতল দর্পণ। তাহলে অবতল যে দর্পণ সেখানে বলেছে তার বিবর্ধন বা এম, এম ইকুয়াল টু কত? -2। এবার হাইট অফ, অর্থাৎ হাইট অফ বস্তুকে 1 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে মেরু থেকে একটি উপযুক্ত দূরত্বে স্থাপন করা। তাহলে আমাকে দূরত্ব চাই না, আমাকে হাইট চেয়েছে। তার মানে হাইট অফ অবজেক্ট বা বস্তুর যে দৈর্ঘ্য, হাইট অফ অবজেক্ট মানে কি? বস্তুর দৈর্ঘ্য, মানে এই যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হচ্ছে হাইট অফ অবজেক্ট। তো এই যে হাইট অফ অবজেক্ট, এই হাইট অফ অবজেক্ট কত দিয়েছে? হাইট অফ অবজেক্ট দিয়েছে 1 সেন্টিমিটার। ওকে, হাইট অফ অবজেক্ট দিয়েছে 1 সেন্টিমিটার। তোমাকে হাইট অফ ইমেজটা খুঁজে বের করতে হবে। তোমাদের প্রত্যেককেই ফর্মুলাগুলো আমি বহুবার বলেছি। ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি হবে? মাইনাস অফ ভি বাই ইউ, এটা মনে রাখবে। মাইনাস অফ ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। এবার এখানে ম্যাগনিফিকেশনটা -2 দিয়েছে, তার মানে -2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাইট অফ ইমেজ। হাইটে কিন্তু মাইনাস হবে না, শুধু এই মাইনাস অফ ভি বাই ইউ হবে। আর এখানে তো ভি এবং ইউ দুটোরই কোনো প্রসঙ্গ নেই, আমাকে ছবির উচ্চতা জানতে চেয়েছে বা প্রতিবিম্বের উচ্চতা জানতে চেয়েছে। তার মানে হাইট অফ ইমেজটা বের করতে হবে। হাইট অফ অবজেক্ট কত? 1। ঠিক আছে, তাহলে হাইট অফ ইমেজ কত হবে? হাইট অফ ইমেজ হবে -2। এবার তুমি বলবে স্যার হাইট অফ ইমেজ হচ্ছে -2, তাহলে হাইট কখনো মাইনাস হতে পারে? ভাই দেখো, হাইট তো মাইনাস হতে পারে না, কিন্তু এই -2টা একটা প্রতিবিম্ব সম্পর্কে একটা জিনিস আমাকে বলছে। কি বলছে না, -2 যখনই তুমি দেখতে পাচ্ছ, তুমি হাইটটা বলে দেবে 2 সেন্টিমিটার, ঠিক আছে, কিন্তু মাইনাস দেখলে তুমি প্রতিবিম্বের প্রকৃতিটা বলতে পারবে। এই মাইনাস দেখা মাত্র প্রতিবিম্বটা কি বলবে? যে এই যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা ডেফিনেটলি প্রধান অক্ষের নিচে গঠিত হয়েছে। ডেফিনেটলি কি হচ্ছে? অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে, অবশীর্ষ। আর অবশীর্ষ প্রতিবিম্ব কখনোই অসৎ হতে পারে না, অবশীর্ষ প্রতিবিম্ব সবসময় সৎ হয়। তাহলে আমরা বলতে পারি সৎ এবং অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবার বস্তুর থেকে ছোট নাকি বস্তুর থেকে বড় সেটাও তুমি জানতে পারবে। অবশীর্ষ সৎ এবং বস্তুর থেকে বড়, কারণ কি? বস্তুর উচ্চতা কত ছিল? হাইট অফ অবজেক্ট 1 সেন্টিমিটার, কিন্তু এখানে হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে অবশীর্ষ সৎ এবং বস্তুর তুলনায় বড়, বস্তুর তুলনায় বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এতগুলো প্রকৃতি আমরা কোথা থেকে পেলাম স্যার? এই -2 মাইনাস চিহ্নটা থেকে পেলাম। তাহলে ভবিষ্যতে যদি তোমাদের এই প্রশ্নটা ঘুরিয়ে 2 সেন্টিমিটার তো উত্তর দিল, তার সাথে সাথে আরো কটা অপশন জুড়ে দিল যে এবং প্রতিবিম্বের প্রকৃতি সম্পর্কে তুমি বলো, তাহলে তুমি প্রতিবিম্বের প্রকৃতিটাও এখান থেকে জেনে গেলে যে অবশীর্ষ। আর অবশীর্ষ মানে ডেফিনেটলি সৎ হবে, কারণ অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ সবসময় কিন্তু সমশীর্ষ হয় বা খাড়া হয় বা রিজু হয়, ঠিক আছে, বা কি বলতে পারি যে ইরেক্ট হয়। ঠিক আছে, তো এখানে 2 সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। বুঝাতে পেরেছি আমি, ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকটা বিষয়, এখানে নাইস ভাবে এক্সপ্লেনেশন করে দিলাম। তো 20 নম্বর প্রশ্ন খুব ভালো প্রশ্ন। দেখো লাস্টের দিকে প্রশ্নগুলো কিন্তু বাঘা বাঘা প্রশ্ন, প্রথম দিকের কয়েকটা প্রশ্ন একটু ইজি ছিল, বাট লাস্টের দিকে প্রশ্নগুলো কিন্তু বাঘা বাঘা প্রশ্ন, ভালো করে বুঝবে। একটি ফ্লিন্ট গ্লাস এবং জলের প্রতিসরণকারী সূচকগুলি, তার মানে একটা ফ্লিন্ট গ্লাস মনে করো, ফ্লিন্ট গ্লাসের মিউ হচ্ছে কত না 1.65, আর জলের প্রতিসরণ মানে জলের যে ইয়েটা মিউ ডব্লিউ সেটা হচ্ছে 1.3। ঠিক আছে, 1.65 আর 1.3। তো এবার কি বলেছে দেখো, প্রতিসরাঙ্ক দিয়েছে আলোক রশ্মি চকমকি গ্লাস থেকে জলে যায়। তার মানে বোঝো আলোক রশ্মি একটা রয়েছে, একটা আলোক রশ্মি কি হচ্ছে গ্লাস থেকে মানে জি থেকে গ্লাস থেকে চলে যাচ্ছে। তাহলে আমাকে একটা কথা বলো,
যে গ্লাসের প্রতিসরাঙ্ক জলের তুলনায় বেশি 1.65, তার মানে এটা কি মাধ্যম? এটা ঘন মাধ্যম, আর এটা লঘু মাধ্যম, কারণ এর প্রতিসরাঙ্ক কত 1.33, তার মানে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তাহলে আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তাহলে কি হবে? প্রতিসৃত রশ্মিটা নর্মাল থেকে, এটা তো নর্মাল, এই নর্মাল থেকে দূরে সরে যাবে, নর্মাল থেকে দূরে সরে যাবে। এখানে বলেছে রশ্মির বেন্ড জলের নর্মাল থেকে কি হবে? থেকে দূরে হবে, দিকে গুলো কেটে যাও দূরে। এবার আমরা এটা কি হবে জানি না। এবার কি বলেছে দেখো, ঘন ফ্লিন্টারের সাপেক্ষে জলের প্রতিসরণ সূচক, ফ্লিন্টারের সাপেক্ষে জলের প্রতিসরণ সূচক কত হবে? ভালো করে মনে রাখবে, আমি তোমাকে বলেছিলাম যখনই কারুর সাপেক্ষে অন্য কারুর প্রতিসরাঙ্ক দেবে, ফ্লিন্টারের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তার মানে কি বলবে 1.33 ডিভাইডেড বাই 1.65, অর্থাৎ যার সাপেক্ষে বলবে তাকে নিচে রাখবে, তাকে সবসময় হরে রাখবে, ঠিক আছে? কার সাপেক্ষে বলেছে? ঘন ফ্লিন্টার গ্লাসের সাপেক্ষে, তার মানে কি হবে মিউ জি আর ওপরে হবে মিউ ডব্লিউ, তাহলে মিউ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ জি, মিউ ডব্লিউ ডিভাইডেড বাই মিউ জি। ক্লিয়ার করতে পেরেছি আমি? অর্থাৎ গ্লাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, শুধু জলের প্রতিসরাঙ্ক তো 1.33, কিন্তু গ্লাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক যখন বলবে তখন মিউ জি উপরে মিউ ডব্লিউ নিচে মিউ জি থাকবে, এটা মনে রেখে দাও, খুব ইম্পর্টেন্ট। তো এখানে কি হয়ে যাবে দেখো, এখানে যদি আমি দুটো দশমিক তুলে দিই তাহলে কি হয়ে যাবে 1.133/165, তাহলে 133 কে যদি আমি 165 দিয়ে ভাগ করি, ভাগ করবে না কখনো, 1 কি কখনো হতে পারে? কারণ ওপরটা ছোট নিচেরটা বড়, তাহলে ডেফিনেটলি প্রথমে একটা পয়েন্ট বসাতে হবে, তারপরেই করতে পারবে, তাহলে ডেফিনেটলি এখানে 0.81 হবে। আর দিকে তো হবে না, কেটে দিয়েছি, তাহলে সঠিক উত্তর কত হবে? 0.81 থেকে দূরে, থেকে দূরে মানে বেনটা আলোক রশ্মিটা নর্মাল থেকে দূরে সরে যাবে, এবং এখানে কি হবে 0.81। কেন? আপনি ভাগ না করে কি করে বলতেন? বা ভাগ করার দরকার নেই, ওপরে যদি 165 থেকে মানে লবে যদি 165 থেকে বড় সংখ্যা থাকতো তাহলে 1 দিয়ে যেত, কিন্তু যেহেতু ছোট সংখ্যা রয়েছে নিশ্চয়ই 1 দিয়ে যাবে না, পয়েন্ট বসাতে হবে আমাকে প্রথমে, তাহলে পয়েন্ট বসালে এইরকম একটা সংখ্যায় একমাত্র পয়েন্ট বসিয়ে এসেছে, তার মানে অপশন নাম্বার 2 উইল বি কারেক্ট। তো এইরকম প্রশ্ন দেখতে বড় হতে পারে, মনে হতে পারে বিশাল কিছু, কিন্তু দেখো খুব সুন্দরভাবে তোমরা মনে রেখে দেবে এবং এই জায়গাটা মনে রাখবে। আর একটা কথা মনে রাখবে যে প্রতিসরাঙ্ক কিন্তু আলোর স্পিডের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো প্রতিসরাঙ্ক বেশি হলে ওই মাধ্যম দিয়ে আলোর গতিবেগ কম হবে, আর প্রতিসরাঙ্ক কম হলে ওই মাধ্যম দিয়ে আলোর গতিবেগটা বেশি। এই জিনিসগুলো মনে রাখলে পরীক্ষা হলে তুড়ি মেরে উত্তর করতে পারবে। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে ধরুন 0.05 অ্যাম্পিয়ার একটি কারেন্ট রেজিস্ট্যান্স আর এর একটি তারের মধ্য দিয়ে যাচ্ছে যখন রোধ জুড়ে ভোল্টেজ 10 ভোল্ট হবে, তাহলে একই তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে যখন রোধ জুড়ে 20 ভোল্ট হবে। অর্থাৎ বলেছে প্রথমে আই কত ছিল, I1 কত ছিল 0.05, তখন ভি কত ছিল, V1 কত ছিল 10 ভোল্ট, তাহলে আমার V2 কত হয়ে গেছে 20 ভোল্ট, তাহলে I2 কত হবে? দেখো এই ধরনের প্রশ্ন আমরা দুভাবে করতে পারি, আজকে নতুন একটা পদ্ধতি তোমাকে শেখাবো। তুমি হয় করতে পারো যে প্রথমে আরটা বের করে নিতে পারো, দিয়ে করতে পারো, অথবা আর একটা করতে পারো। দেখো যেহেতু ভি ইকুয়াল টু আই আর, সেজন্য আমরা বলতে পারি যে ভি বাই আই, V1/I1 ইকুয়াল টু V2/I2, এটা আমরা বলতে পারি। তাহলে V1 কত দেবো আমরা? দেখো 10, 10/I1 কত দেবো? দেখো 0.05, তাই তো 0.05 অ্যাম্পিয়ার ইকুয়াল টু, দেখো V2 কত দেবো? V2 দেখো 20, তাহলে I2 টা আমাদের বের করতে হবে, তাহলে শূন্য শূন্য কেটে দাও, তাহলে 0.05 ইন্টু 2, তাহলে I2 কত হবে 0.05 ইন্টু 2, অর্থাৎ দেখো 5 2 10, 5 2 10 মানে 2 অঙ্ক পরে পড়ে যাবে, 2 অঙ্ক মানে 0.1 অ্যাম্পিয়ার, মানে 0.1 অ্যাম্পিয়ার উইল বি ইওর রাইট অ্যান্সার। বা তুমি আর বের করেও করতে পারো, সেম অ্যান্সার আসবে, তুমি যদি আর বের করে করো সেম অ্যান্সার আসবে, কিন্তু এইটা একটু মনে রাখো তাহলে তাড়াতাড়ি অঙ্কটা তোমার হয়ে যাবে। আর বের করে করলেও সেম অ্যান্সার হবে, তোমরা আর বের করে দেখবে এবং আমাকে জানাবে যে তোমরা করতে পারছো কিনা, ঠিক আছে? এইটাও তোমরা কিন্তু মনে রাখবে, V1/I1 ইকুয়াল টু V2/I2। ওকে, চলো 22 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য ড্যাশ একটি বর্জ্য পণ্য। তোমরা নিশ্চয়ই জানো যে সবুজ উদ্ভিদ কাকে নিয়ে সালোক সংশ্লেষ করে? কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে। তাহলে বর্জ্যটা কি হবে? অক্সিজেন বর্জ্য হবে ভাই, ইউরিয়া অ্যামোনিয়া বর্জ্য পদার্থ, কিন্তু সালোক সংশ্লেষের সময় বর্জ্যটা কি? সালোক সংশ্লেষের বর্জ্য মানে কি? সেটা লাগছে না সালোক সংশ্লেষ, সেটা কি? সেটা হচ্ছে অক্সিজেন বা O2, তাহলে O2 উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন। ওকে, লাস্ট প্রশ্ন একদম খুব সুন্দর একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষা হলে ভুল করে আসতে পারো, কিন্তু আমি সুন্দরভাবে এক্সপ্লেন করব, তাই প্রত্যেককে বলবো পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু আজকের শিফটটা ভয়ানক ভালো একটা শিফট। মানে একদম যেমন কিছু ইজি প্রশ্ন দিয়েছে জলের মতো, কিন্তু কিছু টাফ টাফ প্রশ্ন দিয়েছে। বলেছে আশুতোষ দুটি ওহমিক কন্ডাক্টরের কারেন্টের বিপরীত ভোল্টেজ প্লট করলো। দেখো দুটো ওহমিক কন্ডাক্টর রয়েছে, মনে করো ভি এবং আই এর একটা সে গ্রাফ প্লট করছে, তার মানে দুটো যদি ওহমিক
কন্ডাক্টর হয়, তার মানে এরকম গ্রাফ গুলো প্লট হবে, এরকম একটা গ্রাফ প্লট হবে আর একটা গ্রাফ এরকম প্লট হবে। দুটো ওহমিক কন্ডাক্টরের গ্রাফ প্লট করেছে। দেখতে পান যে দুটি কন্ডাক্টরের স্লোপ যথাক্রমে 10 এবং 50। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে স্লোপ, স্লোপ আমরা কি জানি যে ভি ইকুয়াল টু কি হয়, আই আর, তার মানে আর ইকুয়াল টু কি হয়, ভি বাই আই। অর্থাৎ ভি ভার্সাস আই এর যখন গ্রাফ করব তখন যে স্লোপটা আমরা পাবো, অ্যাকচুয়ালি সেটা কি বলতো, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আর। তার মানে প্রথমটার ক্ষেত্রে আর ওয়ান ইকুয়াল টু আমি পাচ্ছি 10 ওহম এবং দ্বিতীয়টার ক্ষেত্রে আর টু ইকুয়াল টু পাচ্ছি 50 ওহম। অর্থাৎ অ্যাকচুয়ালি ভি ভার্সাস আই এর যে গ্রাফ যখন তুমি প্লট করবে, দেখো এই জায়গাটা তোমায় কিন্তু কি সুন্দর একটা সুন্দর জিনিস তোমাকে করে দিয়েছে, এটা তুমি বুঝতে পারবে না, ধরতে পারবে না, না ধরারই কথা পরীক্ষা হলে। তোমাকে বলে দিয়েছে ও ভি এবং আই এর গ্রাফ প্লট করলো এবং গ্রাফ প্লট করার পর দুটো স্লোপ পেলো। তাহলে অ্যাকচুয়ালি ও কি পেলো, অ্যাকচুয়ালি ও রেজিস্ট্যান্স পেলো। অ্যাকচুয়ালি যখনই ও ভি ভার্সাস আই এর গ্রাফ প্লট করলো তখন অ্যাকচুয়ালি ও রেজিস্ট্যান্স পেলো। ঠিক আছে, কারেন্টের বিপরীতে ভোল্টেজ প্লট করা মানে ভি ভার্সাস আই এর গ্রাফ প্লট করা, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স পেলো। তার মানে কি, তার মানে আমি বলতে পারি যদি আমরা V1 বলি, মানে যদি আমরা বলে দিই একটা ওহমিক তার হচ্ছে আর ওয়ান তার একটা রোধ হচ্ছে 10 ওহম এবং আর টু হচ্ছে 50 ওহম। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি কি? কারণ ভি ইকুয়াল টু আই আর, এর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু ভি বাই আই এবং প্রত্যেকটা পয়েন্ট সেটা কিন্তু কি হবে, রেজিস্ট্যান্সকে ডিনোট করে। তোমাদের আগেও আমি বুঝিয়েছি, কিন্তু এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি একই 20 ভোল্ট ব্যাটারির সাথে দুটি ওহমিক তারের আলাদাভাবে সংযুক্ত থাকে তাহলে ওই দুটি তারের বিদ্যুৎ প্রবাহের অনুপাত কত? তাহলে দেখো মনে করো এইটা দিয়ে প্রথমটা দিয়ে I1 তড়িৎ প্রবাহ হচ্ছে, দ্বিতীয়টা দিয়ে I2 তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে I1 ডিভাইড বাই I2। অঙ্কটা একটু ঘোরাফেরা আছে বাট ভালো করে বোঝো, করতে পারবে। দুটি বিদ্যুৎ প্রবাহের অনুপাত চেয়েছে, তার মানে আমি I1 ইকুয়াল টু কি পাবো ভাই সাহেব, I1 ইকুয়াল টু কি পাবো, ভি ইকুয়াল টু কি জানি, আই আর জানি, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি কত না, দুটোই কিন্তু 20 ওহমের ব্যাটারির সঙ্গে 20 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত রয়েছে। তার মানে কি পাবো দেখো, 20, প্রথমটা কি হবে 20/10, প্রথমটা I1 ইকুয়াল টু কি হবে 20/10 আর I2 ইকুয়াল টু কত হবে, দেখো I2 ইকুয়াল টু কত হবে 20/50। তার মানে এইটার অনুপাত চেয়েছে মানে কি I1 বাই I2, তার মানে 20/10 ইন্টু দেখো বাই 20/50 অর্থাৎ 50/20, 20 কেটে দাও, 0 0 কেটে দাও, 5:1, 5:1 উইল বি রাইট অ্যান্সার। অর্থাৎ I1 ইজ টু I2 ইজ ইকুয়াল টু 5:1। দেখো খুব সিম্পলি কিন্তু উত্তরটা হয়ে গেল। আসল ফান্ডাটা কোথায় লুকিয়ে রয়েছে, আসল ফান্ডাটা রয়েছে এই যে লাইনটা, এই লাইনটায় লুকিয়ে রয়েছে। এই লাইনটার জিনিস যদি তোমরা না ধরতে পারো পুরো অঙ্কটা পারবে না। যদি তোমাকে দিত যে দুটো কন্ডাক্টরের রেজিস্ট্যান্স যথাক্রমে 10 ওহম এবং 50 ওহম, তারা যদি 20 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিদ্যুৎ প্রবাহের অনুপাত কত, তুমি ইউ তুড়ি মেরে করে ফেলতে পারতে। কিন্তু একটু প্রশ্নটা ঘুরিয়ে দেওয়ার জন্য তোমার কিন্তু মাথায় একটা বিরাট বড় কনফিউশন তৈরি হলো, যেটা তোমায় কিন্তু আর অঙ্কটা করতে দেবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু অঙ্কটা অনার্স। তো এই ছিল আজকে ক্লাস, নেক্সট দিন আবার একটা নতুন স্ট্রিপ নিয়ে আসবো। আচ্ছা আমার যে পেইড ব্যাচ রয়েছে, পেইড ব্যাচ সম্পর্কে একটু বলে দিই। এখানে কিন্তু এনসিইআরটি ধরে ধরে ক্লাস হবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ, যেমন হাই হাই লেভেলের নিউমেরিক্যালস খুব বাংলায় খুব কম ইউটিউব চ্যানেলে তোমরা রেলের স্পেশাল কিন্তু এরকম এরকম টাফ প্রশ্ন বা এরকম প্রশ্ন যেটা আমি নিজে বানাচ্ছি না, রেল তোমাদের দিয়েছে, এইরকম প্রশ্ন করানো হয়। আর আমার তোমরা লাইভ এবং কিছু যে থিওরিটিক্যাল ক্লাস আমি করেছি সেগুলো দেখতে পারো, খুব একদম রেলের জন্য স্পেশালি বানানো হয়েছে। এনসিইআরটি এক্সাম্পলার, ওয়াইসিটি, পিওয়াইপি এক্সপেক্টেড এমসিকিউ সম্পর্কিত ক্লাস থাকবে। তো আর বেশি কিছু বলছি না, শুধু একটাই কথা বলবো, 999 টাকা প্রাইস রয়েছে, যারা ভর্তি হতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে। এবং মনে রাখবে রেলের জন্য কিন্তু সায়েন্সটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টেকনিশিয়ানে তোমরা দেখেছো 40+ নাম্বার থাকে এবং গ্রুপ ডি তে 25+ মার্কস শুধু সায়েন্সে। বাদ বাকি জায়গাগুলো তোমরা ক্লিয়ার করলেও কিন্তু রেলের সায়েন্স কিন্তু তোমাকে সিলেকশন করতে দেবে না যদি না তুমি রেলের জন্য স্পেশালি সায়েন্স পড়ো, স্পেশালি এনসিইআরটি কভার করো। বহুবার তোমাদের এনসিইআরটি বলে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে। তারপরে যদি তোমরা না এনসিইআরটি পড়ো তাহলে তোমরা নিজেরাই ফাঁসবে এবং ওই দিনের শেষে যখন গ্রুপ ডির পরীক্ষা হয়ে যাবে, টেকনিশিয়ান হয়ে যাবে, তখন আমার কাছে এসে বলবে স্যার 2 নাম্বারের জন্য হয়নি। সেটা কিন্তু মোটেও কাঙ্ক্ষিত নয়। বয়স বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সবকিছু চলে যাচ্ছে, কিন্তু একবার যদি 999 দিয়ে তুমি ফান্ডামেন্টাল ব্যাচ ক্লিয়ার করে নাও তাহলে কিন্তু মনে রাখবে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার যখন সোমনাথ স্যারের এএলপি পুরো সিবিটি 1 হয়ে যাবে, ব্যাচ বেরিয়ে যাবে, তখন কতজন সিলেকশন হচ্ছে একদম জেনুইন আমার ব্যাচ থেকে তুলে তুলে আমি দেবো যে 100+ সিলেকশন এখান থেকে আমার কিন্তু রেলে এই বছর পাবে। তো যারা ভর্তি হতে চাও ভর্তি হতে, আর যারা ফুল কমপ্লিট একটা
ব্যাচ চাও, মানে ফুল কমপ্লিট একটা ভিডিও ব্যাচ রয়েছে সেটা তুমি একদম নিয়ে নিতে চাও, মানে ডাইরেক্ট তুমি ব্যাচটার মধ্যে ইনক্লুড হলেই কিন্তু তুমি টোটাল যে ক্লাসটা, যত ক্লাস রয়েছে এনসিইআরটি ফুল ক্লাস পেতে চাও, ভর্তি হতে পারো। অনেক জায়গায় হয়তো সিলেবাস শেষ করে না, কিন্তু আমার কাছে অলরেডি সিলেবাস শেষের ফুল রেকর্ডেড ক্লাস রয়েছে, সেখানে জয়েন হতে পারো। এইটা হচ্ছে প্রথম থেকে শুরু হয়েছে, আর এটা হচ্ছে ফুল রেকর্ড। যে কোনো একটা ব্যাচে তুমি এন্টার করতে পারো, এন্টার করে নিজেদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য পড়াশোনা সেটা। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে। আজকের পর্যন্ত এই পর্যন্ত। আর অবশ্যই মনে রাখবে, যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, কারণ ভিক্টরি এডুকেশন তোমাদের নিজেদের রেলওয়ে ফ্যামিলি। থ্যাংক ইউ।